আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমা কুকিং এন্ড ব্লগসে আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। একদম কমন একটা রেসিপি। তো আমি কিভাবে এই রেসিপিটা রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখে হয়তো বুঝতে পারতেছেন, এখানে আমি কিছুটা কচুর ফুল বা ফুলা বলেন যেটাই বলি না কেন, এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম। আর এই তো এখন এটা রান্না করবো, চুলায় সিদ্ধ বসিয়ে দিয়েছি। আসলে এটা আমরা যারা খাই এটার মর্মটা বুঝি, আর যারা খান না তারা তো এটা বুঝে না, কারণ এই রেসিপিটা বছরে একবারে হয়। কারণ এই ফুলটা যেহেতু কচুর ফুল সবসময় হয় না, বছরে একবার হয় বা একবারে আসে বর্ষাকালে। তো এই ফুলটা যা রান্না করার মানে এত মজা, রান্না করতে যে এত ভালো লাগে বা খেতেও এত ভালো লাগে। আমরা হয়তো মাংস খাই, অনেকে মাংস পছন্দ করি, কিন্তু কচুর ফুল বা কচু অনেকে পছন্দ করেন না, বা অন্যান্য বিভিন্ন ধরনের সবজিগুলো অনেকে পছন্দ করেন, কিন্তু এটা করে না। এটা খেয়ে দেখবেন মাংসের স্বাদকে একদম হার মানাবে। যাই হোক, আমি কচুটা দেখে হয়তো বুঝতে পারছেন, আমি মানে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ঢাকনা দিয়ে কতক্ষণ সিদ্ধ করে নিলাম, আর কচু থেকে পানি বের হয়ে গেল গা। তখন কচুটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কচুটা রান্না করবো, মেন প্রসেসে চলে আসলাম। এই তো একটা কড়াইতে এখন মানে স্বাদ মতন বা পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে। আর এই কচুটাই আমি যেই প্রসেসে রান্না করতেছি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। আর এ তো তখন যখন তেলটা গরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম এখানে মেজারমেন্ট কাপের প্রায় 1 কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বড় সাইজের 3 থেকে 4টা পেঁয়াজ হবে, সেটা কেটে এ তো এখন হালকা ভেজে নেব। মানে পেঁয়াজটা যখন বেরেস্তা করবো না, এটাকে একটু নরম করে নেব। তো পেঁয়াজটা একটু দেখে হয়তো বুঝতে পারতেছেন আমি কীরকম করে নরম করে নিচ্ছি। মানে এটা যেহেতু আমরা রান্না করবো বা এটা কোনো বেরেস্তা হবে না, এই জন্য পেঁয়াজটা হালকা আমি নরম করে নিয়েছি। আর এখানে 3 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, কারণ রসুন কচুতে একটু রসুন বাটাটা বেশি লাগে। আর এখানে আমি 1-1.5 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। এখানে অনেকে প্রশ্ন করতে পারেন, আপনারা কি মাংস রান্না করতেছেন? না, কচুতে এই ধরনের মানে আদা রসুন গরম মানে জিরা ধনিয়া এগুলো দিলে কচুর স্বাদটা অন্যরকম হয়ে যায়। যাই হোক, এই তো আমি আদা আর রসুন পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো। আর এখানে এখন দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। জালটা আপনাদের পরিমাণ মতন দিতে পারেন, এটা একটু মিষ্টি, এই জন্য আমি জালটা একটু বেশি দিলাম। আর এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। এখানে 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়ো। দিয়ে এখন ভালো করে মশলাগুলো আবারও কষিয়ে নেব। এখানে আবার গরম মশলা দিবেন না, তাহলে মাংস রান্না হয়ে যাবে। এখানে কিন্তু আমি গরম মশলা দিইনি। এখানে আদা রসুন জিরে হলুদ মরিচ সবটাই দিলাম, যা যা দিয়েছি সবটাই তো আপনার সাথে শেয়ার করলাম। আর এত ভালো করে যখন মশলাগুলো কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে, তখন একটু পানি দিয়ে দিব। এখানে সামান্য একটু পানি দিব, মশলাটা মানে কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। আবারও ভালো করে মিশিয়ে নিব পানির সাথে। এটা দেখে হয়তো বুঝতে পারতেছেন কীরকম হচ্ছে। মাশাআল্লাহ, দেখে তো কালারটা খুব সুন্দর লাগতেছে। আবার এখন আমি ঢেকে দিয়ে মানে তেলটা উপরে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো তেলটা যখন উপরে চলে আসছে দেখে তো বুঝতেছেন। এখন আমি এখানে মানে মেজারমেন্ট কাপে 1/2 কাপ চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে মানে ইলিশ মাছের মাথা দিতে পারেন, বা ইলিশ মাছের লেজ দিয়ে রান্না করতে পারেন, কিংবা শুটকি দিয়ে রান্না করেন। তবে কচুর ফুলটা শুটকি দিয়ে রান্না করলে ভালো লাগে না, অনেকে আবার রান্না করেন। তো আমি এখানে চিংড়ি মাছ দিয়েছি, আর চিংড়ি মাছটা দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিলাম। আর এই তো এখন দেখেন কীরকম হয়েছে। আবারও চিংড়ি মাছটা ভালো করে নেড়ে দেবো, কারণ যেহেতু আমি এখানে কোনো পানি দিব না। আর চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে রান্না করে নেব। তো ভালো করে নাড়াচ্ছি, দেখে তো বুঝতে পারতেছেন কীরকম তেলটা উপরে চলে আসছে। এখন চিংড়ি মাছটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে কিছুটা পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো। যেহেতু চিংড়ি মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়, চিংড়ি মাছটা হতে সময় লাগে না, এজন্য চিংড়ি মাছটা দিয়ে পানি দিয়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এত চিংড়ি মাছটা হয়ে গিয়েছে দেখে হয়তো বুঝতেই পারতেছেন। খুব সহজে কিভাবে রান্না করা যায়, কম মশলায় রান্না করা যায়, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা চাইলে বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আর আমি যেই প্রসেসে রান্না করতেছি, খুব অল্প সময় লাগে এভাবে রান্না করতে। আর এ তো আমার চিংড়ি মাছটা যখন সিদ্ধ হয়ে গেল বা তেলটা উপরে চলে আসলো, তখন সেই সিদ্ধ করা কচুর ফুলটা দিয়ে দিলাম। দেখে হয়তো বুঝতে পারতেছেন কীরকম। এখন দিয়ে ভালো করে আবারও মানে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নেব, বা সবগুলো মশলা একদম কচুর সাথে মিশিয়ে নেব। আর এটা যেটা মানে কচুটা যেমন রান্না করতে সহজ, ঠিক তেমন খেতেও মজা। আর এই কচু ফুল বা কচু যাদের মানে আয়রনের সমস্যা আছে, যাদের আয়রন কম আমার মতন, তারা চাইলে এইভাবে মানে কচু খেয়ে আয়রনটা করতে পারেন।
যাই হোক, এখানে আমি 2টা বা 3টা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম এখানে, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। কারণ আমার যেহেতু সবসময় দেখা গেছে যে ব্লাড দেওয়া লাগে শরীরে, তো এইবারে আমার আলহামদুলিল্লাহ দিতে হয় নাই। কারণ যে সমস্ত জিনিসগুলো খেয়ে আমার ব্লাডটা হয়েছে সেটা আমি আপনাদের সাথে আজকে আমার এই চ্যানেলে শেয়ার করবো ইনশাল্লাহ। যেমন কচুর ফুল, কচু, ড্রাগন ফল এ ধরনের খেয়ে আমি আলহামদুলিল্লাহ ব্লাড দিতে হয় না আমার। না হলে কিন্তু আমার বছরে একবার ব্লাড দিতে হয় 2 ব্যাগ করে। তো আলহামদুলিল্লাহ এবারে কিন্তু আমি খেয়ে কচু খেয়ে তারপরে বিভিন্ন ধরনের ফল খেয়ে আমার ব্লাড দেওয়া লাগে না আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার কচুটা রান্না হয়ে গেছে, এখন আমি বাগার দেবো। মানে বাগারটা হচ্ছে সবচেয়ে মেন আগে এখানে। বাগারটা দিলে অনেক ঘ্রাণ আসে বা অনেক খেতে অনেক ভালো লাগে, তেলটা উপরে চলে আসে। তো এখানে এই যে আমি 5-6টা শুকনো মরিচ দিলাম, আপনারা চাইলে কেটে দিতে পারেন, আমি আস্ত দিয়ে দিলাম। তো মানে শুকনো মরিচটা হালকা একটু নাড়া দিয়ে ভেজে নেব আগে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। যদি বেশি ভালো লাগে চাইলে আপনারা ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন। আর এই তো এখানে আপনারা চাইলে রসুন দিতে পারেন, আমার কাছে রসুন ছিল না, তো এই জন্য আমি পেঁয়াজ দিয়ে বাগারটা দিলাম। আর এই তো পেঁয়াজটাকে এখন বাগারের পর্যায়ে নিয়ে যাব, বা মানে এটাকে ভেজে নেব। আর এই তো এখন আমার বাগারটা হয়ে গিয়েছে, দেখে তো বুঝতে পারতেছেন কীরকম পর্যায়ে দিয়েছি আমি। তো এখন আমি আস্তে আস্তে কচুগুলো দিয়ে দেবো, কচুগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো আর কি। তো যদি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করতে পারেন। তো এই তো এখন বাগারটা আবারও ভালো করে নেড়ে নেব, একদম যেন তেলটা যেন উপরে না উঠে যায়, কিংবা মানে কোনো ধরনের না হয় আর কি। বাগার দিয়ে একটু ভালো করে নেড়ে নেব যেন কচুর সাথে মিশিয়ে যায়। দেখে হয়তো বুঝতে পারতেছেন কীরকম হয়েছে, একদম শুকনো শুকনো করে ফেলছি। আর এখন একদম লাস্ট পর্যায়ে আমি একটু লেবু দিয়ে দেবো। লেবুটা দিলে যেমন খেতে মজা লাগে তেমন একটা ঘ্রাণ আসে, লেবুর ফ্লেভারটা কিন্তু কচুর ভিতরে ঢুকে যায়, খুবই ভালো লাগে। আর মানে চুলা জ্বালিয়ে দিবেন না, লেবুটা একদম চুলা অফ করে দিয়ে দেবেন। যদি কচুর ফুলে বা কিংবা কচুতে চুলকায় তাহলে আর চুলকানিটা থাকবে না। এই তো এখন আবারও ভালো করে মিশিয়ে নেব। চাইলে আপনারা কচু এভাবে রান্না করতে পারেন। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো অধম যেতে পারি না, কাবারে কাবা সোনার মাদিনা, তাই তো আসসালামু